আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ব্রো, একটা কথা জিজ্ঞেস করি, বিয়ে করবা কবে? খুব তাড়াতাড়ি। আল্লাহ, তাহলে এই সুখবর আগে দাও নাই কেন? এই বিয়েটা তাড়াতাড়ি করেই ফেলো। তোমার এই প্রেম নামক অত্যাচার আমি আর নিতে পারছি না। 3টা বছর, শুনেছ? 3টা। কখনো বৃষ্টিতে ভিজেছি, কখনো রোদের মধ্যে জ্বলেছি, কখনো মশার কামড়ে কেঁদেছি, কখনো ভাবির দিকে তাকানো ছেলেদের মারতে গিয়ে উল্টা আমি নিজেই মার খেয়েছি। আমি ক্লান্ত ব্রো, ক্লান্ত। বলতে বলতে একটা দীর্ঘশ্বাস ফেলে। চোখে পানি নেই, কিন্তু একটা গোতা দিয়ে পানি আনলো, সাথে একটু থুতু লাগিয়ে দিল। চোখে যেন পানি বেশি মনে হয়। তারপর হঠাৎ পাশ ফিরে দেখে রাজ তার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। মানে মানে ভাই, আমি তো শুধু বলতেছিলাম আপনার প্রেমে আমি সহযোদ্ধা ছিলাম, তাই একটু আবেগে বলে ফেললাম। আপনার রাগী চোখ কিন্তু খুব ভয়ঙ্কর লাগে ভাই, এক্কেবারে ভাবি প্রোটেকশন মোড অন হয়ে যায়। রাজ চুপচাপ তাকিয়ে থাকে, ঠোঁটে হালকা কিন্তু গভীর হাসি। ওর মুখে হাসি রাখতে পারলে সব কিছু মিষ্টি লাগে লাবিব। আপনি প্রেম করেন আর কামড় আমি খাই, এইটাই প্রেমের সংজ্ঞা হলে আমি ভবিষ্যতে কাউকে ভালোবাসুম না। সারা জীবন সন্ন্যাসী হয়ে বনবাসে ঘুরব। আমার আত্মা এখনো মশা মারতেছে। রাজার লাবিব বাড়ি ফিরে ফজরের আজানে কিছুক্ষণ আগে। লাবিব রীতিমতো ব্ল্যাকমেল করে নিয়ে গেছে বাসায়। বলে, ব্রো, তুমি কি চাও আমার সন্তানেরা বাবার ভালোবাসা না পাক? আমি যদি ডেঙ্গু হয়ে মারা যাই, তাহলে আমার সন্তানদের কি হবে? ওদের কথা চিন্তা করে হলেও এখন বাড়িতে চলো। সূর্যের আলো জানালার পর্দা ছুঁয়ে মেহরিনের ঘরটাকে একটুকু সোনালি রঙে রাঙিয়ে দিল। আজ সকালটা যেন একটু আলাদা। ঘুম থেকে উঠেই একটা হালকা হাসি খেলে গেল ওর মুখে। খুব জোরে না, কিন্তু মন থেকে। ফজরের নামাজ পড়ে আবার ঘুমিয়েছিল মেহরিন। বালিশের নিচে রাখা ফোনটা হাতে নিয়ে চোখ রাখলো স্ক্রিনে। তারিখটা দেখে হালকা ভাবনা চিন্তা করলো। আজ তো ক্লাস আছে, কিন্তু না, আজ একটু নিজের সঙ্গে সময় কাটাতে ইচ্ছা করছে। চুমকিকে কল দিল। চুমকি, আজ ভার্সিটি যাচ্ছি না, তুই পারলে আমার বাসায় আয়। আজকে আমরা দুজন মিলে একটা অন্যরকম দিন কাটাবো। তোর মন ভালো দেখছি আজ। আমি আসছি, শাড়ি পরে আসবো। আজকে কি সেলিব্রেশন? না রে, আজ শুধু আমি আমার মতো করে থাকবো। তুই আয়, বাকিটা তুই এসে শুনিস। মেরিন হালকা লিপ বাম দিয়ে আয়নার সামনে দাঁড়ায় আর নিজেকে দেখে মনে মনে ভাবে, অনেক হয়েছে রান্না, আজ আমি হেসে দেখাবো। ভালোবাসা শুধু কষ্টের জন্য না। একটা সুন্দর দিনের সূচনা হলো। চুমকিকে কিছুক্ষণ পরে বারান্দায় দাঁড়িয়ে কল দিল রাহিকে। ওপাশে রাহির হাসি খুশি গলা। হ্যালো মেহু ম্যাডাম। কিরে, এখন কল দিলেছে মেহু আপু? আজকে তুই ক্লাসে যাসনি? না রে, আজ মনটা একটু অন্যরকম করছে। ভাবলাম সবাইকে নিয়ে একটা ছাদ বিলাস করি। তুই যদি নুপুকে নিয়ে আসিস তাহলে তো পুরাই জমে যাবে। বাবা, আজ দেখি মেহু ম্যাডামের মন খুবই ভালো। ব্যাপার কি, প্রেমে প্রেমে পড়লি নাকি? চলে আসবো নাকি নুপুরকে নিয়ে? আজকে শুধু মজা আর গল্প, না কবিতা, না কান্না, না কেউ অনুপস্থিত। আজ শুধু আমরা আর ছাদের আকাশ। ফোন কেটে দিয়ে মেহরিন একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে, যেন নিজেকেই বলছে, আজ আমি হারিয়ে যেতে চাই না। আজ আমি ফিরে পেতে চাই সেই আমিটাকে, যে হেসে উঠতে জানে মন থেকে, কাউকে দেখানোর জন্য মিছে মিছে হাসি নয়। বাড়িটার চারিদিকে যেন উৎসবের হাওয়া। ছাদে বাতাসে উঠছে মেহরিনের ওড়না, মুখে একরাশ হাসি। রাহি, নূপুর, চুমকি সবে এসে গেছে, আর ওদের সঙ্গে আজ আছে মেহবুবাও। কলেজে না গিয়ে আজ একদিন বোনটার পাগলামিতে সঙ্গ দিয়েছে। কেউ জানুক আর না জানুক, মেহবুবা তো জানে মেহরিন আজ এত কেন খুশি। নিচ থেকে ভেসে এলো মায়ের ডাক, বাচ্চারা, গরম গরম বিরিয়ানি রেডি, সবাই এসে খেয়ে যাও। উফ, মামুনি তো পুরো রত্ন। আজ বিরিয়ানি, আহা! এমন দিন যদি রোজ আসতো। খালি গন্ধেই প্রেমে পড়ে গেলাম। খাওয়ার পর তো প্রেমে হাবুডুবু খাবো। রাহি হাসতে হাসতে মেহরিনের কানে কানে ফিস ফিস করে বলে, তুই ঠিক করেছিস রে আজ না গিয়ে। আজকের তোর হাসিটা পুরনো সেই মেহরিনকে মনে করিয়ে দিল। তোর অ্যাক্সিডেন্টের পর থেকে তো তুই কেমন যেন হয়ে গেছিলি। মেহরিনের চোখে এক টুকরো আলো জ্বলে ওঠে। মৃদু হেসে বলে, সেই হাসি খুশি দেখানোর জন্যই তো তোদের আসতে বললাম। মেহবুবা ছাদের কোণায় দাঁড়িয়ে ওদের তাকিয়ে দেখে, হালকা হেসে ভাবে, আমার বোনকে যে প্রেমের ভূতে ধরেছে রে।
সে হারিয়ে গিয়েছিল বলেই তো এমন হয়ে গিয়েছিল। প্রেমিক আবার ফিরে এসেছে, তাই তার হাসি খুশি নিয়ে ফিরে এসেছে। আর তখনই নিচ থেকে মা আবার চিৎকার করে ডাকে, আর কতক্ষণ গল্প করবি? খেতে আয়, বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে। বিরিয়ানির থালাগুলো ফাঁকা হয়ে গেছে, হাসি আড্ডা গল্পে ভরে গেছে পুরো বিকেলটা। সবাই এখন মেহরিনের ঘরে জড়ো হয়ে বসে আছে। জানালার পাশ দিয়ে নরম বাতাস ঢুকছে, ছড়িয়ে দিচ্ছে এক টুকরো সন্ধ্যাবেলার কোমলতা। হঠাৎ রাহি চঞ্চল গলায় বলে উঠল, তোমরা জানো চুমকি আপু আর মেহেরুন আপু কি সুন্দর নাচে? আজ আবার একটা পারফরমেন্স হয়েই যাক না। হ্যাঁ হ্যাঁ, আমি ক্যামেরা অন করে রাখছি, আজকের নাচ রেকর্ড হবেই। কিরে আবার ফাঁদে পড়লাম বুঝি? ফাঁদ হোক আর যাই হোক, আজকে নাচ হবেই। মেহরিন দাঁড়িয়ে পড়ে, দুহাত কোমরে রেখে হাসতে হাসতে বলে, তাহলে নিয়মটা শুনে নাও, নাচ হবে, তবে একা একা না, আজ সবাই নাচবে। আমি তো আগেই রেডি, প্লেলিস্ট দাও, সাউন্ড বাড়াও। নূপুর মোবাইল স্পিকারে গান ছেড়ে দেয়, একটা বাংলা গান। কোমর দুলাইয়া বিছা ঝুলাইয়া উদ্দাম তাল হাসির ঢেউ। মেরিন আর চুমকি শুরু করে দারুণ এক ফোক ফিউশন নাচ। হাসতে হাসতে তাদের সঙ্গে একে একে যোগ দেয় রাহি, নূপুর, এমনকি মেহবুবাও। মায়ের গলা ভেসে আসে, এই মেয়ে, বাসা না সিনেমা শুটিং হচ্ছে? সব নায়িকা দেখে আমার বাড়িতে এসে হাজির। এত এত নায়িকাকে আমি কোথায় রাখবো? কেউ যদি জানে আমার বাড়িতে তো নায়িকার আগমন ঘটেছে, বাড়ির ভিতরে যে নায়কদের আনাগোনা বেড়ে যাবে। সবাই হেসে কুটিপাটি অবস্থা। আর সেই হাসির মাঝে চলতে থাকে তাদের নাচ, যেন কয়েকটা মন আজ সারাদিনে ক্লান্তি ঝেড়ে ফেলে। ভালোবাসার ছন্দে ভেসে বেড়াচ্ছে এক বিকেলের আলো নিচে, সুর আর নাচে ভরা ছোট্ট একটা উৎসব মেহরিনের ঘরে, মেহরিনদের হৃদয়ে। ঘর ভর্তি হাসি, মিউজিকের তালে মিলিয়ে চলছে নাচ। মেহরিন, চুমকি, রাহি, নূপুর সবাই যেন আজ বাঁচতে ভুলে যাওয়া ছেলে মানুষটাকেই আবার ফিরিয়ে এনেছে। আর ওই দূরে পাশের বাড়ির ছাদে দাঁড়িয়ে রাজ, এক হাতে ড্রোনের রিমোট, আরেক হাতে কফির মগ। ড্রোনটা নিঃশব্দে উড়ে বেড়াচ্ছে মেরিনের বারান্দার চারপাশে, ক্যামেরা ফোকাস ঠিকঠাক। রাজ চুপচাপ দাঁড়িয়ে দেখে যাচ্ছে মেরিনের চুল উঠছে, সে হাসছে, সে নাচছে। সময়টা যেন থেমে গেছে তার জন্য। রাজ মূলত মিটিং শেষে মেহরিনকে এক নজরে দেখতে এসেছিল, কারণ জানতে পেরেছে আজ মেহরিন ভার্সিটি যায়নি, তাই মূলত এক নজর দেখতে আসা। কিন্তু রাজ কল্পনা করতে পারেনি ওরা সবাই মিলে নাচছে। পাশে দাঁড়িয়ে থাকা লাপিপ ড্রোনের মনিটরে চোখ রেখে আচমকা বলে উঠল, ব্রো, ওরা যেভাবে কোমর দুলাচ্ছে আমি তো চিন্তায় আছি, এই বুঝি কোমরের নাট খুলে পড়ে যায়। রাজ ধপ করে লাপিপের পিঠে একটা চাপড় দিল, চোখে রাগী কিন্তু চাপা হাসি ঝিলিক। তুই যদি আর একবার এরকম কথা বলিস, তোরও কোমর খুলে দেবো আমি। ব্রো, আমি তো ভাবছিলাম আপনি রাজ শিকদার, গম্ভীর, মারকুটে, কিন্তু আপনি যে প্রেমে পড়ে কোমরের চিন্তায় ড্রোন উড়াচ্ছেন, এইটা জাতি জানলে আপনি তো গেলেন। চুপ কর, ভেতরে চল, না হলে ড্রোনেই তোর মাথা নামিয়ে দিব, বিয়াদব। আর দূরে বারান্দায় হাসতে হাসতে ঘুরছে মেহরিন। ঠিক তখনই ড্রোনটা তার চুলে আলতো বাতাস তুলেছে, আর রাজের চোখে সেই দৃশ্যটাই যেন তার জীবনের শ্রেষ্ঠ কবিতা। ড্রোনটা ধীরে ধীরে মেহরিনের দিকে আরও কাছাকাছি আসছে। রাই হঠাৎ মাথা তুলে ড্রোন দেখে চিৎকার করে উঠল, আরে বাছা, এটা আবার কে পাঠালো? কাকু, নানা, মামা? নিশ্চয়ই পাশের বাসায় কেউ কিনেছে, কোনো বাচ্চা হয়তো ভিডিও বানানোর জন্য কিনেছে। আহা, কি কিউট ভিডিও হবে। আহারে, কিউট ভিডিও নয় রে পাগলি, কারো নজর পড়ছে আমাদের বারান্দার ওপর। এদিকে ছাদে দাঁড়িয়ে রাজ ও লাপিপের মধ্যে আরেক রাউন্ড খুনসুটি চলছে। ব্রো, আমি ডিসাইডেড করেই ফেলেছি, আমি তোমাকে আর ব্রো বলবো না, এখন থেকে তুমি আমার ভাবের জামাই। তুই বাজে বকা বন্ধ করবি? কখন জানি ড্রোন নামিয়ে তোর চুলে বেঁধে দিই। সো বি কেয়ারফুল, রাগাস না আমায়। আল্লাহ, ভাবির প্রেমে পড়ে রাজ শিকদার প্রেমিক পুরুষ হয়ে গেছে, আর আমার সাথে কেন রিনা খানের জামাইয়ের মতো ব্যবহার? হোয়াই ব্রো, হোয়াই? আমার সাথে কথা বলার সময় কেন তুমি রিনা খানের মেল ভার্সন হয়ে যাও? ওইদিকে নরম আর এইদিকে গরম, এটা কিন্তু জাতি মেনে নেবে না। হ্যাঁ, আমি একটা জিনিস খেয়াল করেছি, তুমি ওইদিকে শাবানা আর এই দিকটায় রিনা খানের মেল ভার্সন। কেন হও এমনটা বলো তো? আর একটা উল্টাপাল্টা কথা যদি তুই বলিস, তবে মামুনিকে তোর সিক্রেট ব্যাপারগুলো বলে দিব। ব্রো প্লিজ নো, এটার বদলে তো মশার কামড় খেয়ে চিটপটাং হয়ে যাও ভালো।
এটা কিন্তু ঠিক না, তুমি সবসময় আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করো। আচ্ছা, সব বাদ। ব্রো, একটা কথা বলি, ওভাবে কোমর দুলায় যদি মেহরিন ভাবির বিসিএস পরীক্ষাটাও দিতে হয়, সোজা কাস্টমস অফিসার হয়ে যাবে। আর চুমকি আপুর তো অবস্থা আরও সিরিয়াস। কোমরে এমন রিদম আছে, চাইলে বিট বানিয়ে র্যাপ গান হিট করে দিতে পারবে। শাট আপ লাবিব। ব্রো, আমি তো জাস্ট ওয়ান মোর ওয়ার্ড অ্যান্ড আই সোয়ার আইল থ্রো ইউ অফ দিস রুফটপ। আল্লাহ রে, লাভ ভাইরাসে ইনফেক্টেড রাজ শিকদার এখন ইংরেজি গ্রেনেড ছুটতেছে। ভাই, আমি তো মজা করলাম, কিন্তু ব্রো সত্যি বলি, ভাবি যদি এখন হাত নাড়ায়, তুমি যে নিজেকে পাখি মনে করে ডানা ছাড়া উড়ে যাবে সেটা আমি জানি। অবশ্য লাভ ইফেক্টের অনেক গুণ আছে, তোমার পাখনা গজিয়েও যেতে পারে। জাস্ট লিভ, গো ফিড দ্য মসকিটোস অর জাম্প ইনটু এ পন্ড অর সামথিং। না ব্রো, আমি তো তোমার সাথে থাকতেই বেশি মজা পাই। প্রেমিকদের এই অস্থিরতা লাইভ দেখতে পাওয়া তো ভাগ্যের ব্যাপার, তাই না? সামডে মজার জন্য যদি তোর হাত পা ভেঙে যায় বা তুই ছাদ থেকে পড়ে যাস, আমাকে দোষ দিবি না। নো ব্রো, তুমি এটা করতে পারো না। আফটার অল আমি তোমার একটা মাত্র ভাই, এখনও তো বিয়ে শাদিই করি নাই, 1 ডজন বাচ্চার বাবাও হই নাই। আমি যদি পঙ্গু হয়ে যাই তাহলে আমাকে তো কেউ বিয়ে করবে না, তখন আমার ডজন ডজন বাচ্চার জন্ম দেওয়ার কী হবে বলো তো? রাজ এবার হাতে থাকা কফির মুখটা ছুঁড়ে মারে। লাবিব সুযোগে সরে যায়, তা না হলে এখনই একদম মাথা ফেটে আলুর দম হয়ে যেত। আকাশে হালকা রং ছড়িয়ে বিকেলের রোদ যেন একটুখানি স্বপ্ন নিয়ে বসে আছে। সাথে সবাই গল্পে আড্ডায় মেতে উঠেছে। চা শেষ, খুনসুটি চলছে। এখনকার আড্ডায় মাহিরও তাদের সঙ্গে আছে। হঠাৎ মাহিরের গলা, আচ্ছা নারীগণ, চলেন একটা বাইসাইকেল রেস হয়ে যাক। নারী শক্তির লড়াই, ওই যে একটা কথা আছে না, যে নারী রাধে সে চুল বাঁধে। তোমরা এক একজন তো এক একবারে রূপ গুণে সেরা। শুধু রূপ আর গুণ থাকলে হবে? মাঝে মধ্যে একটু প্রতিভা দেখতে হয়। কি বলো, হবে নাকি? তোর মতলব তো আমার ভালো লাগছে না রে মাহির। তুই তোর মাথায় কি খিচুড়ি পাকাচ্ছিস বলতো? আচ্ছা যাই হোক, খিচুড়ি বানা আর বিরিয়ানি বানা, ওইটা কথা না। কথা হলো রুলস কি? একদম সোজা রুলস, যে আগে পৌঁছাবে ও জিতবে, আর যে জিতবে সেই সবাইকে ফুচকা খাওয়াবে। সবাই হ্যাঁ হ্যাঁ বলে উঠল। মেরিন একটু ইতস্তত করলো, সবার জোড়াজুড়িতে শেষে বলল, ঠিক আছে, কিন্তু এখন সাইকেল এতগুলো কোথায় পাবো? টেনশন লেনে কা নেহি দেনে কা হে, মে হু না। তোমরা প্রিপারেশন নাও, আমি সাইকেল ম্যানেজ করছি। রাস্তায় 5টা সাইকেল লাইন ধরে দাঁড়িয়ে, সবাই জুতা ঠিক করে দড়ি দিয়ে স্টার্টিং লাইন টানা হলো। মাহির গলা, 3, 2, 1 অ্যান্ড গো। সাইকেলগুলো ছুটে চলো হাওয়ার সাথে পালা দিয়ে। চুমকি একটু বাঁকা গলিতে গিয়ে আটকে গেল। নূপুর গ্যাস প্যাঁচা খেয়ে পড়ে যেতে বাঁচলো। মেহবুবা একটু সামনে গিয়ে থেমে গেল, আর সামনে ছুটছে মেহরিন আর রাহি হাসতে হাসতে। রাস্তায় এখন শুধু বাইসাইকেলের চাকা আর হাসির শব্দ। সবাই অনেক আগেই ছিটকে পড়েছে, কেউ গাছের সঙ্গে, কেউ হাসতে হাসতে রাস্তার ধারে। কেবল 2টি সাইকেল একে অপরের গায়ে গায়ে লড়ছে, রাহি আর মেহরিন। রাহির মুখে দুষ্টু এক ঝিলিক। আপু, আমি হেরে গেলে তো তোমাকেই খাওয়াতে হবে ফুচকা। তাই বুঝি? তাহলে তোর জন্যই তো হারবো। আসলে মেহরিনের মনে আজ অদ্ভুত এক শান্তি। রাহির এমন আনন্দ দেখে নিজের আর জেতার প্রয়োজন নেই। এক ফাঁকে হালকা ব্রেক কষে মেহরিন একটু পিছিয়ে পড়ে। রাহি সে সুযোগে ছুটে যায় ফিনিশিং লাইনের দিকে। ইয়াহু! রাহি চেঁচিয়ে ওঠে, সবার আগে গিয়ে দাঁড়ায়। চুমকি, নূপুর, মাহির আর মেহবুবা ছুটে যায় রাহির দিকে। সবাই মিলে চিৎকার, রাহি জিতেছে, এখন ফুচকা, এখন ফুচকা। মেরিন ধীরে ধীরে এসে দাঁড়ায় রাহির পাশে। রাহি তাকে জড়িয়ে ধরে। আপু, আমি জিতে গেছি, আমার জীবনের প্রথম রেস জেতা, জানো? মেরিন হাসি কপালে একটা আদর দেয়। তোর হাসিটা দেখার জন্যই হারলাম, বোকা পাখি। সবাই মিলে হামলা দিয়েছে স্টলে। প্লেটের পর প্লেট ফুচকা যাচ্ছে, টক জল যেন সব ক্লান্তি ধুয়ে নিচ্ছে। নূপুর মুখ ফুলিয়ে বলে, আসছে আমার রেসওয়ালি, দেখলাম তো কেমন রেস করতে পারো। তোমার ভাগ্য ভালো যে উল্টে পাল্টে পড়ে যাওনি। যদি পড়ে যেতে তাহলে তো এখন আমরা ফুচকা খেতাম না, তোমাকে নেওয়া হসপিটালে দৌড়াতাম। এখন রেস না, রেসিপি চাও। ফুচকার এমন স্বাদ আগে পাইনি। নূপুরে একটা ভিঞ্চি কাটে। সবাই হেসে ওঠে। আর দূরে ছাদে দাঁড়িয়ে থাকা রাজ ধীর পায়ে পেছনে ঘোরে। মূলত পুরোটা রেস রাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। একটু দেখা পাওয়ার জন্যই তো এত কৌশল। ফুচকার
ঝালটক স্বাদে মুখ জ্বলে উঠল সবার মুখে আজ প্রশান্তির হাসি। রাস্তায় ফিরতি পথেও হাসি খুনসুটি, রাহি আর নূপুরের গানে সব মিলিয়ে যেন ছোট্ট একটা উৎসব। মেহরিনদের বাড়িতে ফিরে সবাই জুতো খুলেই বসে পড়ে ড্রয়িং রুমে। চুমকি বলে, ফুচকা খেলাম, এখন চাই দুধ চা। মেহরিনের মা রান্নাঘর থেকে মাথা বের করে বলেন, চা তো হবে, তবে আগে একটু পানি খা। পেট পুরে ফুচকা খেয়ে এসেছো। কত করে বলি বাহিরের খাবার এত খাস না, শুনলে তো আমার কথা। কেউ যদি বলিস যে পেট ব্যথা করছে, তখন দেখিস তোর একদিন কি আমার একদিন। ঠিক তখনই দরজার বেল বাজে। রাহি ছুটি গিয়ে দরজা খোলে। হৃদ দাঁড়িয়ে আছে স্মিত হাসি নিয়ে। নূপুর রাহিকে নিয়ে যেতে এসেছে। মেহবুব আর চুমকি একসাথে বলে, ভিতরে আসতে। মেহরিন এবার বলে, ভিতরে আসতে। হৃদ মৃদু হেসে ঘরে ঢোকে। মেহরিনের মা তাকে দেখে খুশি হয়ে বলেন, আরে হৃদ বাবা যে, কত ভালো লাগছে তোমাকে দেখে। কেমন আছো বাবা? খুব ভালো আছি আন্টি। রাহি আর নূপুরকে নিয়ে যেতে এসেছিলাম, ভাবলাম আপনাদেরও একটু দেখে যাই। হৃদের কথা শুনে চুমকি মাহবুবার কানে কানে বলে, কত যে আমাদের দেখতে আসছে তা মনে হয় আর আমরা জানি না। দেখতে তো আসছে মেহুকে। আসতে বল চুমকি আপু, শুনে ফেলবে তো। এটা বলেই দুজনে মিটি মিটি হাসে। আন্টি ভালো থাকবেন, আমি তাহলে রাহি আর নূপুরকে নিয়ে যাই। হ্যাঁ তা যাবে, ভালো কথা। আজকে এতগুলো মেয়ে এলো, আমার রান্নাও একটু বেশি হয়ে গেছে। আর মেহরিন বলছিল তুমিও তো বেশ ব্যস্ত থাকো, ঠিকমতো খাও না। আজের কোনো কথা নাই, তুমি আমাদের সাথে ডিনার করবে। তোমার আঙ্কেলও এখন চলে আসবে, এখনই তোমাকে দেখে খুব খুশি হবে। হৃদ একটু অপ্রস্তুত হয়ে যায়। এমন আন্তরিক আহ্বানে কিছু বলতে গিয়েও থেমে যায়। আর এদিকে রাহি, চুমকি, নূপুর এটা সেটা বলে মজা করছে মেহরিনের সাথে। আর মেহরিন ওদের চোখ রাঙ্গানি দিচ্ছে। চুপচাপ দাঁড়িয়ে থাকা রাহি দম আটকে হাসি চেপে বলে, ভাইয়া না খেয়ে গেলে আন্টি আজকেই আমাদের বিয়ে দিয়ে দিবেন দেখছি। পাগলি, কি যে বলিস? হৃদ আমার ছেলের মতোই, খাবে না? হৃদ মৃদু হেসে মাথা ঝুঁকায়। তারপর রাহির দিকে তাকিয়ে বলে, আজকাল খুব বেশি কথা বলছো রাহি তুমি। রাহি যেন হৃদের কথা শুনলই না। ঠিক আছে আন্টি, আপনি যেহেতু বললেন আজ খেয়েই যাব। এই তো, ঠিক তাই হওয়া উচিত। মেহরিন, হৃদকে চা দাও। মেহরিন কোনো কথা না বলে রান্নাঘরের দিকে চলে যায়। তখনই আবার কলিং বেল বেজে ওঠে। চুমকি বলে, নিশ্চয়ই আঙ্কেল চলে আসছে, আমি খুলছি, তোরা বস। চুমকি গিয়ে দরজা খুলে দেয়। আসল কি কথাই ঠিক, মেহরিনের বাবা এসেছে। চুমকিকে দেখে একগাল হেসে মেহরিনের বাবা তারপর বলেন, আরে মামুনি যে, কেমন আছো আমার মামুনিটা? একদম ফিট অ্যান্ড ফাইন আছে আঙ্কেল, তুমি কেমন আছো? এই তো মা, ভালো আছি। ভিতরে হৃদকে দেখে অনেক খুশি হন ভদ্রলোক। হৃদের সাথে কৌশল বিনিময় করেন। তারপর হৃদকে বসতে বলে ফ্রেশ হতে চলে যান। মেহরিন বাবার গলা পেয়ে হৃদ ও তার বাবার জন্য চা নিয়ে আসে, সাথে কিছু স্ন্যাক্স। ফিরোজ মির্জা ফ্রেশ হয়ে এসে বসে সবার সাথে কিছুক্ষণ হাসি মজা করে সবাই ডিনার করতে বসে। ডিনার শেষে কিছুক্ষণ আরও আড্ডা দিয়ে হৃদ সবার থেকে বিদায় নিয়ে রাহি ও নূপুরকে নিয়ে চলে যায়। চুমকি আজ বাড়ি যায়নি, এটা নতুন কিছু নয়। প্রায় প্রায় চুমকি মেহরিনদের বাড়িতেই থাকে, সেই স্কুল লাইফ থেকে। বসে বসে গল্প করছে চুমকি আর মেহরিন। মেহবুবা ওর রুমে পড়ছে। মাহির ওর মতো ব্যস্ত। ফিরোজ মির্জা আর মালিয়া মির্জা হয়তো ঘুমিয়ে গেছেন। রাত প্রায় 12টা। শহরের কোলাহল থেকে দূরে একদম ফাঁকা নির্জন রাস্তা। রাস্তার পাশে ঝোপঝাড়, মাঝখানে একটা চেয়ারে বসে আছে রাজ চুপচাপ, চোখে কারো দৃষ্টি, শিকার ধরার প্রত্যাশা। পাশে লাবিব এক হাতে পানির বোতল আর এক হাতে ফোন ঘাটছে। ব্রো, এই রাস্তায় তো পাখিও ওড়ে, তাই না? তুমি কি শিওর আমাদের শিকার এই রাস্তা দিয়েই যাবে? চোখ খুলে থাকলেই সব দেখা যায় না। এই রাস্তাটা এত নির্জন বলেই এই রাস্তা দিয়েই যাবে আমাদের শিকার। তাদের সামনে দিয়ে হঠাৎ একটা সাদা গাড়ি আসছে। চোখের পলক না ফেলে সামনের দিকে তাকিয়ে থাকে। রাজ লাবিবকে চোখ টিপ দিয়ে বলে, আমাদের শিকার কামিং। গাড়িটা আচমকা ব্রেক কষে থেমে যায়। চালক জানালা খুলে রেগে চিৎকার করে ওঠে, এই ভাই, রাস্তায় বসে আছেন কেন? আত্মহত্যার প্ল্যান নাকি? মরবেন ভালো কথা, আমার বাড়ির সামনে এসে কেন করছেন ভাই? না না ভাই, আত্মহত্যা না, নাটক চলছে, আর একটু ধৈর্য ধরুন। রাজ এখনো চেয়ারে বসে বাতাস থমকে আছে, যেন কারোর অপেক্ষায়। লাবিব চুপচাপ দাঁড়িয়ে, কিন্তু চোখে দুষ্ট এক চাহনি। হঠাৎ গাড়ির চালক জানালা খুলে তেড়ে আসে। ভাই,
এই রাস্তার মাঝখানে বসে থাকেন কেন? মানুষ আপনি? রাস্তা কি আপনার বাপের? এই যে ভাই, কথা কম বলেন আপনি। পেট্রোল শেষ না হলে ধৈর্য শেষ হয়ে গেছে। আর খবরদার বাপ তুলে কথা বলবেন না। চালক রেগে গাড়ি থেকে নেমে আসে, চোখে রাগ। লাবিবও সামনে এগিয়ে গিয়ে তার সাথে তর্কে লিপ্ত হয়। গলাস্বর চড়া হয়ে ওঠে দুজনের। তুই আমার সাথে তর্ক করবি? তোর বয়স কত রে? বয়সে না, বুঝে খেলেন ভাই। আমি কিন্তু 18+ পেয়ে গেছি সেই কবেই। আপনি জানেন আমার বিয়ের বয়স হয়ে গিয়েছে। বিয়ে করলে এতদিন আমার 10 থেকে 15 হলে বাচ্চা থাকতো। ঝগড়াটা বাড়তে থাকে, কিন্তু এদিকে রাত চুপচাপ। তার চোখ শুধু গাড়ির পেছনের সিটের দিকে। হঠাৎ দরজার শব্দ। গাড়ি থেকে বেরিয়ে আসে একটা লোক। বয়স হবে হয়তো 50-এর কাছাকাছি। মুখে এখনও বয়সের ছাপ পড়েনি এখনও। তারপর পরনে ফর্মাল ড্রেস আপ। লোকটা গাড়ি থেকে নেমে রাজের সামনে দাঁড়ানো মুহূর্তেই একটা অস্বস্তি খেলে যায় তার চোখে মুখে। কার সাথে জানি রাজের চেহারার অনেক মিল খুঁজে পাচ্ছে লোকটা। লোকটা যখন নিজের ভাবনায় বিভোর, তখন হঠাৎ রাজ মাথায় একটু কাত করে ঠান্ডা গলায় বলে, হাই ড্রাইভার আঙ্কেল। শব্দটা যেন কোনো দূর অতীত থেকে উঠে আসে। লোকটার শরীর হঠাৎ হিম হয়ে যায়। তার গলার কাছে শব্দটা আটকে থাকে। চোখ দুটো বড় হয়ে ওঠে, কাঁপতে শুরু করে ঠোঁট। তার পা হঠাৎই দুর্বল হয়ে যায়। হাত পা কাঁপে, পিছিয়ে যেতে চায়, কিন্তু তখনই রাজ এগিয়ে আসে এক পা ধীর অথচ নিশ্চিত ভঙ্গিতে। তার চোখ জ্বলছে যেন দীর্ঘদিনে জমে থাকা প্রতিশোধের আগুনে। রাজ ঠোঁটে অদ্ভুত এক ঠান্ডা হাসি এনে ধীরে ধীরে বলে, ভাবছিলাম মনে থাকবে না, ভুলে গেছো ভেবেছিলাম, কিন্তু দেখো শুধু নামটাই তো বললাম আর তুমি চিনে ফেললে। লোকটা জ্ঞান হারিয়ে পড়ে যায় মাটিতে। রাজ নিচু হয়ে তার কানে ফিস ফিস করে বলে, আজ থেকে আমার দিন শুরু। একে একে পই পই করে সবকিছুর হিসেব নেব। 18 বছরের হিসেব নেওয়া এখনো বাকি। তারপর ইশারা করতে লাবিব সামনে আসে। দুজনে মিলে নিঃশব্দে তুলে নেয় লোকটিকে। গাড়ির ট্রাঙ্ক খুলে ধীরে ধীরে ভেতরে রাখে। লোকটার নিশার শরীরটা যেন অন্ধকারের মধ্যে হারিয়ে যায়। রাত সেই দিকে তাকিয়ে স্রেফ একটা বাক্য বলে, চলো এবার গোপন জায়গায় নিয়ে যাই, ওর অনেক কিছু মনে করিয়ে দেওয়ার আছে। রাজ লাবিবকে জিজ্ঞেস করে, ওই রাস্কেলটাকে কি করেছিস? আমার বাপ নিয়ে কথা বলছিস ব্রো? ওকে, একটু পর আমার বাবার সাথে সাক্ষাৎ করার সুযোগ করে দেব। লাবিবের কথা শুনে রাজ উচ্চস্বরে হেসে ওঠে। লাবিবও যোগ দেয় সেই হাসিতে। লাবিব হঠাৎ হাসি থামিয়ে বলে, আমি ওদের কাউকে ছাড়বো না ব্রো। যাদের জন্য আমাদের ছেলেবেলাটা নষ্ট হয়ে গেল, যাদের জন্য আমাদের দেশ ছাড়তে হয়েছে, আর যাদের জন্য পাপা, ভাইয়া, ফুপি, ফুপা, আমাদের পুচকিকে হারাতে হয়েছে, কাউকেই ছাড়বো না, কাউকে না। রাজ লাবিবের পিঠে হাত দিয়ে বলে, কুল ডাউন, কাউকে ছাড়বো না, প্রত্যেকটাকে খুঁজে বের করব। আমরা ওদের জন্য দেশ ছেড়েছিলাম, কিন্তু ওরা দেশ ছাড়তে পারবে না। ওই রাস্তা আমি বন্ধ করে দিব। ওরা পাতালে লুকাক বা আকাশে, বের তো আমি করবই। রাজার লাবিব দুজনের চোখে প্রতিশোধের আগুন জ্বলছে। মেরিন আর চুমকি অনেকক্ষণ গল্প করতে করতে দুই বান্ধবী ঘুমিয়ে যায়। অবশ্য ঘুমানোর আগে বেশ কয়েকবার ফোন চেক করেছে মেহরিন, কবির সাহেব কোনো মেসেজ দিল কিনা, কিন্তু না, আজ কবির সাহেবের কোনো মেসেজ আসেনি। কি আর করার, চুমকির সাথে বকবক করতে করতেই ঘুমিয়ে গেছে মেহরিন। রাত প্রায় 2টা। চারপাশে নীরবতা এমন জমাট বেঁধেছে যেন কেউ শব্দ করলে সব কিছু চমকে উঠবে। ঘরের আলো নিভে গেছে অনেক আগে। শুধু রাহির রুমের হালকা টেবিল ল্যাম্পটা জ্বলছে মিলান আলোয়। বিছানায় আদর্শা হয়ে রাহি ফোন স্ক্রল করছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এই অ্যাপ থেকে ওই অ্যাপে ঘুরপাক খাচ্ছে আঙ্গুলার। চোখ জুড়ে একরাশ অলসতা। হঠাৎ করে রুমের দরজায় কড়া নাড়ার শব্দ। একটু চমকে ওঠে রাহি, বলে, কে? বাইরের থেকে শান্ত গলা ভেসে আসে, মা, আমি তোমার আব্বু। আসছি বাবা, বলে সে দরজাটা খুলে দেয় রেদওয়ান তালুকদার। গম্ভীর কিন্তু সদা হাস্যোজ্জ্বল একজন মানুষ। মুখে ক্লান্তি আর মায়া মেশানো হাসি নিয়ে ঢুকে আসেন। হাতে ধরা একটা ফাইল থেকে একটা পাতলা কাগজ বের করেন। মা, একটা সাইন করে দাও তো। রাহি চোখের পাতা মেলেই তাকায়। কিছু না বলে কাগজটা হাতে নেই। সে জানে বাবার ব্যবসায় নানা রকম কাগজপত্রে তার মাঝে মাঝেই সই দরকার হয়। কেননা কোনো কাজে লাগে সে জানে না, জানার চেষ্টা করে না। তার আব্বু যখন বলে সাইন করো, তখন সেখানে কোনো প্রশ্ন করে না। কালো পেনটা তুলে নেয়, নিঃশব্দে
কাগজে নিচের নামটা লিখে ফেলে রাহি। একটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে, রাহি বাবা যখন তাকে কোনো কাগজে সাইন করতে বলে তখন ওখানে শুধু রাহি লিখে। এর কারণটা আজও জানে না রাহি। বেশ কয়েকবার বাবাকে জিজ্ঞেস করেছিল, কিন্তু বাবা বলেছে শুধু রাহি লিখলেই হবে, তালুকদার লিখতে হবে না। কোনো কথা বলে না। সাইন শেষে বাবা খুশি মনে কাগজটা আবার ফাইলে ভরে নেন, মাথায় হাত বুলিয়ে বলেন, ভালো থাকিস মা, তোর সইটা আমার জন্য অনেকটা আশীর্বাদের মতো কাজ করে। মুচকি হেসে বাবা চলে গেলেন। রাহি আবার বিছানায় ফিরে আসে। ঘরটা নিস্তব্ধ, বাতাসে হালকা একটা স্যাঁতসেঁতে গন্ধ, চারিদিকে অন্ধকার, এমনই গা ছমছমে, যেন মনে হয় যেন আলো নিজেই ভয়ে পালিয়ে গেছে। একটা টিমটিমে বাল্ব ছাদের কোণায় ঝুলে কাঁপতে কাঁপতে অন্ধকারে বুক চিরে ফেলে সামান্য আলোয়। চেয়ারটার সঙ্গে হাত পা শক্ত করে বাঁধা একজন লোক, মুখে আলো আধারিতে স্পষ্ট নয়, কিন্তু কপাল জুড়ে ঘাম, ঠোঁট কাঁপছে, চোখ দুটো ভয় আর অনিশ্চয়তায় ছলছল করছে। মাঝে মাঝে দরজার ওপাশ থেকে জুতার শব্দ আসে, ঠক ঠক। একটা ভারী দরজা খুলে ধীরে ধীরে কড়মড় করে শব্দ তুলে খুলে যায়। ভেতরে ঢুকে দুটো ছায়ামূর্তি। একজন সোজা লোকটার সামনে এসে দাঁড়ায়, মুখে হালকা হাসি। প্রথমে থেকে রাজ, এবার রাজের পাশে এসে দাঁড়ায় লাবিব, মুখে ঠান্ডা একটা চাপা হাসি, হাতে একটা ব্যাগ। শব্দ না করেই সেই ব্যাগটা উল্টে দেয় সামনে টেবিলে। টেবিলের উপর গড়িয়ে পড়ে ছোট ছোট কিছু ছুরি, রড, হাতুড়ি, কিছু তার, কিছু ইলেকট্রনিক যন্ত্রপাতি আর মোটা দড়ি। লোকটা ভয়ে চোখ বড় বড় করে তাকায়, কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। লাবিব ফিসফিস করে, যেন কোনো বন্ধুকে দুষ্টামি করতে আসা ছেলের মতো। লোকটা তখনও রীতিমতো কাঁপছে। সে রাজের দিকে তাকিয়ে বলে, আমাকে কেন এখানে নিয়ে এসেছো? বিশ্বাস করো, আমি কিছু করিনি। রাজ ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ায়। লোকটা অন্ধকারে থাকলো, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। ঠান্ডা কণ্ঠে কৌতুকের সঙ্গে বলে, এ কি, তুমি ভয় পাচ্ছ কেন ড্রাইভার আঙ্কেল? আমি কি বলেছি যে তুমি কিছু করেছো? ব্যাপারটা এমন হয়ে গেল না, আমি বললাম ঠাকুর ঘরে কে রে, আর তুমি বললে আমি তো কলা খাইনি। লোকটা এবার আরো বেশি ঘাবড়ে গেল, বুঝে গেছে তার আর বাঁচার পথ নেই। তাও নিজেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জানো, আমি কখনো গায়ে হাত তুলতে চাই না, কিন্তু কিছু ব্যথা না পেলে কিছু সত্যি মুখ ফুটে বের হয় না। এটা বলে টেবিলের উপর লোকটার হাত রেখে হাতুড়ি দিয়ে জোরে একটা বাড়ি দিল। লোকটা সজোরে চিৎকার করে উঠল ব্যথায়, কুকরাতে কুকরাতে কাঁদতে শুরু করে। আমি বলবো, সব বলবো, শুধু আমায় মারো না প্লিজ। লাবিব নিঃশব্দে একটা ছুরি নিয়ে হাতে ঘোরাতে থাকে। হঠাৎ থেমে রাজের দিকে তাকিয়ে বলে, ব্রো, এই মেয়ে মানুষের মতো কান্নাকাটি আমার ভালো লাগছে না, শুরু করি? না, আগে বলুক কে তাকে পাঠিয়েছিল, কার অর্ডারে গিয়েছিল সেই রাতে, সেই নির্মমতার পেছনে কি এমন ছিল? তারা আমাকে অনেকগুলো টাকার অফার করেছিল। তুই ভুল করেছিলি, আজ তোর কণ্ঠ দিয়ে বের হবে সব নাম, ঘটনা, প্ল্যান, সবকিছু। নইলে এই ঘর তো নিঃশব্দে গিরে ফেলতে পারে মানুষকে। ভুল জায়গায় ভুল খেলাটা খেলছো আঙ্কেল, এখন সেই ভুলের মাসুল দিতে হবে। অন্ধকার ঘরে বাতি টিম টিম করে জ্বলছে। বাতাসে এক অদৃশ্য চাপা উত্তেজনা। কাঠের চেয়ারে বাঁধা লোকটা কাঁপছে। চোখের সামনে রাজ দাঁড়িয়ে, চোখে আগুন আর ঠোঁটে চাপা রাগ। লোকটা ভেঙে পড়ে, কাঁপা কাঁপা গলায় বলে, আমি নিরুপায় ছিলাম রাজ বাবা, আমি তো গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরাই। একজন ড্রাইভারের বেতন কতই বা থাকে, ওগুলো দিয়ে আমার সংসার চলছিল না। আমার বাচ্চার ওষুধ কেনার টাকাও ছিল না। তখন ওরা আমায় অনেক টাকাও অফার করলো, বলল শুধু একটা কাজ করতে হবে, কিছু ফাইল সরাতে হবে, কিছু তথ্য ওদের দিতে হবে। আমি লোভে পড়ে গিয়েছিলাম, জানতাম ভুল, কিন্তু বাঁচতে চেয়েছিলাম। রাজ একটু নত হয়ে লোকটার চোখে চোখ রাখে, কণ্ঠটা ঠান্ডা কিন্তু তীব্র। তুমি যদি আমার বাবাকে বলতে, যদি শুধু একটা বারও বলতে, তিনি কি তোমার পাশে দাঁড়াতেন না? তুমি জানো না আমার বাবা কতটা হৃদয়বান মানুষ ছিলেন? না খেতে পেয়ে যখন মরে যাচ্ছিলে, আমার বাবাই তোমাকে একটা চাকরি দিয়েছিল,
সংসার চালানোর একটা উপায় দিয়েছিল, আর তুমি কিনা আমার বাবার। লোকটা মাথা নিচু করে ফেলে। রাজ ধীরে ধীরে বলে যায়, আমার বাবার খেয়ে তার ছায়ায় বেঁচে থেকে সেই মানুষটার পেছনে তুমি ছুরি চালালে, টাকা নিয়েই তোমার বিবেক বিখিয়ে দিলে, বিশ্বাসঘাতকতা করেছ মানুষের সাথে যে তোমাকে বেঁচে থাকার পথ দেখিয়েছিল। লোকটা কেঁদে ফেলে, মুখ লুকাই কাঁধে। আমি দোষী রাজ বাবা, আমি জানি আমার ক্ষমা নেই, কিন্তু আমি তখন শুধু নিজের পরিবারের কথা ভাবছিলাম। রাজ পিছিয়ে যায়, মুখে একরকম ঘৃণা ও দুঃখ মিশ্রিত অভিব্যক্তি। তোমার ওই নিজের পরিবার আজও ঠিকই আছে, কিন্তু আমারটা, লাবিবেরটা, আমার বাবা, আমার মা, এমনকি আমার ওই ছোট্ট পুঁচকি বোনটাও আজ নেই। লাবিব, ওর বাবা, ওর ভাই, আমি শুধু জানতে চাই কেন ওরা এমনটা করলো? শুধুই কি আমার বাবার সম্পত্তি, নাকি এর পেছনে আরো কোনো কারণ ছিল? একটা স্তব্ধতা নেমে আসে ঘরে। ঘড়ির কাঁটা যেন থেমে যায়। লোকটা ফিসফিস করে, হিংসা, লোভ আর না পাওয়া ভালোবাসার জন্য। মানে? তোমার বাবা একজন মহান মানুষ ছিল, দরিদ্রদের পাশে দাঁড়াতে ক্ষতিগ্রস্তদের সাহায্য করত। ওনার উদারতার জন্য আল্লাহ হয়তো ওনাকে দুহাত ভরে দিয়েছেন। খুব ভালো স্টুডেন্ট ছিল, সফল দেয়, টিচাররাও এবং আশেপাশের মানুষ সবাই অনেক অনেক ভালোবাসত। এক বটবৃক্ষ ছিল। কলেজ লাইফে পরিচয় হয় তোমার মার সাথে। তোমার বাবার প্রথমে ভালো বন্ধুত্ব, তারপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। তোমার বাবা আরও দুজন বন্ধু ছিল যারা সব কিছু জানতো। তারা উপরে উপরে ভালো দেখালো, ভিতরে ভিতরে তোমার বাবার সাফল্য তারা মেনে নিতে পারেনি। তোমার মাকে ভালোবাসতো আরও একজন, কিন্তু সে কখনো সাহস করে বলতে, কেননা তোমার মা ভালোবেসেছিল তোমার বাবাকে, বিয়ে করেছিল তাকে, আর সে ছিল তোমার বাবারই খুব প্রিয় বন্ধু। রাজ স্তব্ধ হয়ে যায়। লোকটার গলায় তখন অদ্ভুত এক ঘৃণা আবেগের মিশ্রণ। সে মানতে পারেনি যে নারীকে সে পাগলের মতন ভালোবেসেছে, সে অন্য কারো ঘরণী হয়েছে, সে হেরে গিয়েছিল। এরপর তোমার বাবার সাফল্য, সুখী পরিবার, সন্তানদের ভালোবাসা সব যেন তার চোখে ঘৃণার আগুন হয়ে জ্বলতে থাকে। আর তার সঙ্গ দেয় তোমার বাবার আরেক বন্ধু। তোমার বাবাকে ধ্বংস করাটাই ছিল তার প্রতিশোধ। সেই প্রতিশোধের প্ল্যানে যদি কোনোভাবে জড়িয়ে গিয়েছিলাম আমি আর আরও অনেকে। প্রত্যেকটা মানুষ আমার মতো দরিদ্র ছিল, তার টাকার জন্য করেছে সব। তোমার পরিবারকে ভেঙে দেওয়ার জন্য, আর সব সম্পত্তিও ও তাদের দখলে নেওয়ার জন্য তারা এই খেলায় মেতেছিল। রাজ দাঁড়িয়ে নিঃশব্দে শুনে হৃদয়টা যেন ধীরে ধীরে জমে বরফ হয়ে যাচ্ছে। তোমার মা ছিলেন সেই আগুন যাকে সে কোনোদিন ছুঁতে পারেনি। তোমার বাবার নাম ছিল সেই পাহাড় যেটা সে কোনো দিন টপকাতে পারেনি। আর তুমি যে বেঁচে আছো সেটা তো ওরা হয়তো জানে না। ওরা ভেবেছিল সেই ধ্বংসস্তূপে তুমিও মারা গেছো। রাজ দাঁত কিরমির করে উঠল। সে জানে এই গল্প এখনো শেষ হয়নি। সত্যি যত বেরিয়ে আসছে ততই সে করে নাড়া দিয়ে যাচ্ছে সব কিছু। অন্ধকার ঘরের ভেতর বাতি নিঃশব্দে দুলছে। চেয়ারে বাঁধা লোকটার মুখে ঘামে ভিজে। রাজ শিকদার আর লাবিব দুইজনের চোখেই আগুন সামনে দাঁড়িয়ে। এই কথাগুলো শুনে যেন ওদের ভিতরে প্রতিশোধের আগুন দাউ দাউ করে চলতে লাগলো। রাজ ঠান্ডা কণ্ঠে বলে, তোর কাছে কিছু জানতে চাইবো না, তোকে বিশ্বাস করি না। শুধু একটা জিনিস বল, আমার ছোট বোনটা কোথায়? লোকটা কেঁপে কেঁপে ওঠে, তার চোখে ভয়, কণ্ঠে হাহাকার। রাজ বাবা, আমি জানি না, আমি সত্যিই জানি না। আমি শুধু মামুনি ম্যাডামকে নিয়ে ওদের হাতে তুলে দিয়েছিলাম। তারপর কি হয়েছে আমি জানি না। তারা শুধু বলেছিল মামুনি ম্যাডামকে যেন ওদের কাছে দিয়ে আসি, আর আমিও তাই করেছি। চুপচাপ দাঁড়িয়ে থাকা লাবিব হঠাৎ রাগে বিস্ফোরণ ঘটে। এক ঝাঁপে সামনে এগিয়ে গিয়ে লাথিতে লোকটার চেয়ারে ফেলে দেয়। তুই কি মানুষ? একটা দুধের বাচ্চাকে অমন জালেমদের হাতে তুলে দিতে তোর বিবেকে একটু কি বাঁধলো না? গর্জে ওঠে লাবিব। লোকটা মাটিতে পড়ে কাঁপতে কাঁপতে কাঁদে। আমার নিজের ছেলে মেয়েও আছে, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু ওরা বলেছিল না করলে তোমার বউ বাচ্চা মেরে ফেলবে। আমি ভয় পেয়েছিলাম। আমি তখন। তুই ভয় পেয়েছিলি? তোর ভয়ের কারণে আমার বোন আজ কোথায় না তা আমি জানি না। যদি ওর একটা আচরও দেখি, তাহলে তুই যে পরিবারের জন্য আমার পরিবারকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিলি, সেই পরিবারকে আমি নিজ হাতে ধ্বংস করব। ওদের ছায়াটাও খুঁজে পাবি না। ঘরে বাতাস ভারী হয়ে যায়। একটা ভয়ের নীরবতা ছড়িয়ে পড়ে। সকাল 10টা। শহরের এক শান্ত কোণঠাসা ক্যাফেতে বসে আছে মেহরিন আর চুমকি। জানালার পাশে বসে কফির মগ হাতে চুমকি বলল,
রাহি কই? সময় দিলে তো ঠিক 10টায়, এখনো নামগন্ধ নেই। ওকে চিনিস না তুই? ও আসবে নিজের টাইমে, ঘড়ির টাইমে না। মিনিট 10 পরে কাছে দরজা ঠেলে ভিতরে ঢুকে রাহি, চিরচেনা চঞ্চলতা আর প্রাণবন্ত হাসি নিয়ে। ওর পাশে আরও একজন মিলি তালুকদার। মেহরিন আর চুমকি চমকে ওঠে। আরে মিলি আপু, তুমি এখানে? হোয়াট আ প্রেজেন্ট সারপ্রাইজ! আমার কিন্তু আজকে বের হওয়ার কোনো প্ল্যান ছিল না। মিলি আপু বলল তোমাদের সাথে দেখা করতে চাই, তাই এই ক্যাফেতে দেখা করতে বললাম। সবাই কুশল বিনিময় করে হালকা গল্পে মেতে ওঠে। ক্যাফের আলো ছায়ার মাঝে যেন একটা ঘরোয়া আপন পরিবেশ তৈরি হয়। হঠাৎ মিলি ব্যাগ থেকে এক গুচ্ছ কার্ড বের করে বলে, এর জন্যই আজ আসা, এই কার্ডটা তোমাদের দিতে এসেছি। চুমকি আর মেহেরিন হাতে তুলে নেয় গোল্ডেন এমবসড কার্ড। তার উপরে হালকা গোলাপি ফুল আর ঝিলমিল ডিজাইন, মাঝখানে সুন্দর করে লেখা বরকনে নামের জায়গায় মিলি তালুকদার ও শাফিন রহমান। মেহরিন চোখ বড় করে বলে, আপু তুমি বিয়ে করছো? মানে সত্যি সত্যি? হ্যাঁ রে বাবা, সত্যি হচ্ছে পরের মাসে। আজ অফিসিয়ালি কার্ড দিলাম। তোমাদের কিন্তু অবশ্যই আসতে হবে। শুধু আসলেই হবে না, মেহেন্দি থেকে শুরু করে রিসেপশন পর্যন্ত প্রত্যেকটা অনুষ্ঠানে অ্যাটেন্ড থাকা চাই, না হলে কিন্তু আমি খুব রাগ করব। আর আমাকে ব্রাইডসমেড মানাবে কি না আগে সেটা বলো। চারপাশে হাসি রোল পড়ে যায়। মেহরিন কার্ডটা ধরে বলে, এই কার্ডটা শুধু নিমন্ত্রণ না, এটা একটা নতুন জীবনের শুরু, আর তার সাক্ষী হতে পারা আমাদের জন্য গর্বের ব্যাপার আপু। মিলির চোখে তখন আনন্দ আর খানিকটা নরম আলো। আলো চায়ের ভেতর এক কাপ কফির ধোয়া উঠছে, আর তার মাঝে 4 জন মেয়ের জীবনে এক স্মরণীয় দিন তৈরি হতে যাচ্ছে, যেখানে বন্ধুত্ব, ভালোবাসা আর এক নতুন অধ্যায়ের শুরু মিলেমিশে একাকার। মাথার উপরে রোদ আর নিজের ক্ষমতা প্রয়োগ করে যাচ্ছে রাজ আর লাবিব, ঘেমে নেই একাকার। ছোট্ট একটা গলি পেরিয়ে ঢুকলো এক পুরনো বাড়ির ভেতরে। দুজনে হাত ভর্তি বাজারে ব্যাগ, নতুন জামা কাপড় আর কিছু খাবার। চারপাশের নিস্তব্ধতা, শুধু দুটো মেয়ের হাসি কানে আসে দূর থেকে। বারান্দায় দাঁড়িয়ে ছিল এক ভদ্র মহিলা, মাথায় হালকা ওড়না, মুখের শান্ত একটা অভিব্যক্তি। রাজার লাবিবকে দেখে তার চোখ যেন জ্বলে উঠল অদ্ভুত আনন্দে। তোমরা আসছো রাজ বাবা, লাবিব বাবা, কেমন আছো তোমরা? রূপা আপা কেমন আছে? তার গলায় ছিল নিঃস্ব অথচ গর্বিত এক স্নেহের স্পর্শ। লাবিব একগাল হেসে ব্যাগগুলো রেখে বলল, আমরা ভালো খালা, আর আম্মু ভালো আছে। আপনাদের জন্যই তো বেঁচে আছি এখনো। কিছু জিনিসপত্র এনেছি, দেখেন তো ভালো লাগে কিনা। রাজ হেঁটে এসে তার হাতের উপর ব্যাগগুলো রাখে। এই কটা জামা আপনার আর আমাদের বোনদের জন্য, আর এখানে মাছ, মাংস, চাল, ডাল যতটুকু পেরেছি এনেছি। আপনাকে গতবার বলেছি কোনো কিছুর প্রয়োজন হলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা তো আপনার ছেলের মতোই। ভদ্রমহিলা নাসিমা বেগম, শিকদার বাড়ির পুরনো দারুণ জব্বার সাহেবের স্ত্রী। সেদিন রাতে ওই নির্মম ধ্বংসকারীদের হাত থেকে জব্বার সাহেবই বাঁচিয়েছিলেন রাজ, লাবিব আর রূপা বেগমকে। ওদের বাঁচাতে গিয়ে নিজের প্রাণটা বাঁচাতে পায়নি, নিজের জীবন দিয়ে ওদের বাঁচিয়েছি। জব্বার সাহেবের জন্যই আজ লাবিব রাজ বেঁচে আছে। রাজ একদিন বলেছিল, খালা আপনি আমাদের সাথে আমাদের বাড়িতে চলুন, এখানে কষ্ট করে হবে। এই ঘরে আমার স্বামীর নিঃশ্বাস আছে রাজ বাবা। যেদিন শেষবারের মতো হাত ছুঁয়ে বলল, আমি মরে গেলে আমার মেয়ে দুটোকে দেখে রেখো। আমি তোমাকে অনেক ভালোবাসি বিবি জান, আমাকে মাফ করে দিও। তোমাদেরকে সুন্দর জীবন দিতে পারলাম না, সেই হাতের উষ্ণতা এখনও বালিশে লেগে আছে। আমি মরলেও এই ঘর ছাড়ব না। এই ঘরে যে তার ছোঁয়া আছে, কত সুন্দর স্মৃতি আছে আমাদের। আজও তিনি রয়ে গেছেন সেই ছোট্ট ঘরে। দরজার বাঁ পাশে একটা ফ্রেমে জব্বার সাহেবের হাসি মুখ প্রতিদিন ছেড়ে মুছে রাখেন। লাবিব ধীরে এসে বারান্দার মাটিতে বসে বলে, খালা আমরা কিন্তু প্রতি মাসে আসবো। আপনি কিছু না বললেও আমরা আসবই। এটা আমাদের দায়িত্ব নয়, আমাদের সৌভাগ্য বলতে পারেন। নাসিমা বেগম কাপা হাতে দুজনের মাথায় হাত রাখে। তার চোখে জলের দাগ, কিন্তু মুখে প্রশান্তি। তোদের দেখলে আমার ওনাকেই দেখি। ও যে বলতো এই দুটো ছেলেকে ভীষণ ভালো, আজ প্রমাণ পাই। বাড়িটার প্রথমে ভাঙ্গা থাকলো, এখন বাড়িটি বসবাস করার উপযুক্ত। রাত যখন প্রথম বাংলাদেশে আসে, এসেই খোঁজ করেছিল নাসিমা বেগমের। তারপর থেকে নাসিমা বেগমের যাবতীয় সব দায়িত্ব কাঁধে তুলে নেয়।
নাসিমা বেগমের 2 মেয়ের পড়াশোনার দায়িত্ব, ওদের সংসারের দায়িত্ব সব রাজ লাবিব দেখে। 22 তারিখ সকালটা ছিল অদ্ভুত রকমের উচ্ছ্বাসে ভরা। মেহরিন সকাল সকাল ঘুম থেকে উঠে সবার ব্যাগ গোছাতে ব্যস্ত। আজ যে ওদের যাত্রা ফুপি আর ফুপুর বিবাহ বার্ষিকী। 30 বছর আগের এই দিনেই হাত ধরেছিলেন তারা। ভালোবাসার সাদা কালো রং চাপিয়ে একসাথে রংধনুর পথে হাঁটার প্রতিশ্রুতি দিয়েছিলেন। চুমকি তো আগের রাতেই মেহরিনের বাসায় চলে এসেছিল। চুমকির বাবার কোনো বোন নেই, সেই সুবাদে চুমকির কোনো ফুপ্পিও নেই। তবে মেহরিনের ফুপ্পি চুমকিকে খুব আদর করেন। সেই ছোটবেলা থেকে চুমকি আর মেহরিন একসাথে কিনা, সেই খাতিরে চুমকিকে সবে মেহরিনের পরিবারের একজনই মনে করে। ওর উৎসাহ ছিল যেন নিজের বিবাহ বার্ষিকী। বারবার বলছিল গ্রামের বাতাসে যেন আলাদা প্রেম আছে। ফুপিকে আজ ঠিক জিজ্ঞেস করবে ফুপির প্রথম প্রেমের গল্পটা। মেহরিন হেসে বলেছিল, তোর যা খুশি জিজ্ঞেস করিস মেরি মা, এখন আমার মাথা খাইস না। সবাই রেডি। বের হওয়ার আগে চুমকি বলল, এই দাঁড়াও, আসল কাজই তো ভুলে গেলাম। সবাই চুমকিকে দেখে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। চুমকি একটা ক্যাবলা হাসি দিয়ে বলে, আরে বাবা, সবাই মিলে এত সেজে গুজে যাচ্ছি, একটা সেলফি তুলবে না? কথা শুনে সবাই হেসে ফেলে। এরপর সবাই একটা, দুইটা, তিনটা সেলফি তুলে নিল। পরিবারের সবাই যাচ্ছে এই ভ্রমণে। মেহবুবা ছুটি নিয়েছে কলেজ থেকে। মাহির ক্যামেরা ঝুলিয়ে বলে, এই ট্রিপে আমি অফিসিয়াল ফটোগ্রাফার। মনে মনে বলে, একটা ছবিও যদি মিস যায় একজন তো আমার গর্দান নিয়ে নেবে। একটা ছোট্ট মাইক্রোবাসে খানিকটা ট্রেনের কম্পার্টমেন্টের মতো করে সবাই গাদাগাদি করে বসেছে। হাওয়া, হাসি আর টুকটাক ঝগড়ায় ভরা যাত্রাপথে চলছে ওদের দলটা। রাস্তার মাঝে মাঝে গাছের ছায়ে দাঁড়িয়ে লেবু পানি, জিলাপি খাওয়া আর চুমকির নিরন্তর গান গাওয়া, সব মিলিয়ে সময় যেন উড়ে যাচ্ছে। ওরা যেখানে যাচ্ছে জায়গাটার নাম হলো শান্তিপুর। একটা সবুজে মরানো পাখির কুজন আর শীতল হাওয়ায় ভরা গ্রাম। শান্তিপুরের সবচেয়ে ঐতিহ্যবাহী জায়গা হলো চৌধুরী জমিদার বাড়ি, যেখানে মেহরিনের ফুপি বিয়ের পর থেকেই থাকেন। এই চৌধুরী বাড়ির লাল ইটের গাঁথুনি, বিশাল উঠোন, পুরনো রাজকীয় বারান্দা, সব কিছুতেই এক ধরনের রাজকীয় ছোঁয়া আর স্মৃতির গল্প। গ্রামে এখনও সবাই ফুপুকে চৌধুরী সাহেব আর বড়মা বলে ডাকেন। গ্রামের সীমানা পেরিয়ে যখন ফুপির বাড়ির সামনে গাড়ি থামে, তখন বিকেল গড়িয়ে এসেছে। মাঠে ধানের গন্ধ, পুকুর পাড়ে নরম রোদ, আর উঠোনে দাঁড়িয়ে ফুপির হাসি মাখা মুখ, সব যেন এক সিনেমা দৃশ্য। ফাইজা চৌধুরী প্রথমে এসে ভাইকে জড়িয়ে ধরলেন। কেমন আছো ভাইজান? ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালোই আছি ভাইজান। ভাবি তুমি কেমন আছো? তোমার শরীর ভালো তো? হ্যাঁ আপা, আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে ভালোই আছি। আপনি কেমন আছেন? বাচ্চারা কেমন আছে? আকরাম ভাইজান ভালো আছে? সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আসো, ভিতরে আসো। ফুপি এবার এসে জড়িয়ে ধরলেন মেহরিনকে। তুই আসবি জেনেই এবছর একটু অন্যরকম আয়োজন করেছি। এই আবেগ দেখে কাঁদতে ইচ্ছা করছে। মাহির পেছন থেকে ছবি তুলে বলল, এটাই হবে আমার বেস্ট ক্যাপচার অফ দ্য ডে। তখনই চুমকি মুখ খুলল আর বলল, আমাকে তো কেউ চোখেই দেখছে না। মুখটা কেমন করেছে যেন দুনিয়া যত দুঃখ তার একারই। মেহরিনের ফুপ্পি ফাইজা চৌধুরী এগিয়ে এসে চুমকিকে জড়িয়ে ধরল। কপালে একটা চুমু খেয়ে বলল, আমি কি আমার চুমকি পাখিকে বলতে পারি, আমার টুনটুনি ময়নাটা কেমন আছিস রে মা? চুমকি আহ্লাদে গদগদ হয়ে জড়িয়ে ধরল ফাইজা চৌধুরীকে। কয়েকটা চুমু খেয়ে বলল, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ভালো আছি রে মা। এখানে তো আমাকে কেউ দেখছেই না, আমি বরং চলেই যাই। সবাই হেসে দিল মেহবুবার কথায়। ফাইজা চৌধুরী এগিয়ে এসে মেহবুবাকে বুকে জড়িয়ে নিলেন। মাহির বলল, তোমাদের ফ্যামিলির ড্রামা শেষ হলে আমাকে জানিও। ফাইজা চৌধুরী হেসে গিয়ে মাহিরের কান টেনে ধরলেন। তোর বাথরুমে এখনো যায়নি তাই না? ফুপি ছাড়ো, আমার কানটা তো ছিঁড়ে গেল। আমার মতো নিরীহ মাসুম বাচ্চার উপরে এত অত্যাচার কিন্তু জাতি মেনে নেবে না। সবাই মাহিরের কথায় হেসে উঠল। এসে সবাই ভিতরে চলে গেল। সবার ভিতরে ঢুকতেই এক প্রকার দৌড়ে এলো আরফা, মেহরিনের ফুফাতো বোন। এসে জড়িয়ে ধরল মেহরিন, মেহবুবা আর চুমকিকে। তারপর ওদের নিয়ে গেল সবার জন্য বরাদ্দ করা রুমে। দুপুরে খেয়ে দিয়ে সবার মতো সবাই বিশ্রাম নিয়েছে। সন্ধ্যায় উঠোনে মাদুর পেতে শুরু হলো জলখাবার আর গল্পের আসর। ফুপি ফুপুর সেই পুরনো প্রেমের কথা বলতে গিয়ে হেসে ফেলেন আর ফুপু বললেন,
তখন চিঠি লেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। এখন তো সব হাতের মুঠোয়, তবুও সেই চোখের ভাষা ছিল সেরা। সবাই হাঁ করে শুনছিল। রাতের খাওয়া দাওয়া থাকবে ফুপির হাতের মুরগির ঝোল আর মেহরিনের মায়ের বানানো সুজির হালুয়া। চৌধুরী বাড়িতে যেন বিয়ে লেগেছে এমন আমেজ। জমিদার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে পুরো গ্রামবাসীকে দাওয়াত করা হয়, এটা এখানকার নিয়ম। তাই বাড়ি জুড়ে অনেক মানুষের আনাগোনা। রাতের জমজমাট খাবার টেবিল যেন একটা মিনি উৎসব। চৌধুরী জমিদার বাড়ির বিশাল খাওয়ার ঘরটা লাল হলুদ শালু দিয়ে সাজানো। সিলিং থেকে ঝুলে আছে রঙিন কাগজের ফেস্টুন, আর একপাশে বড় টেবিলে এক একে সাজানো রয়েছে সুস্বাদু খাবারের পঙ্গুক্তি। পোলাও, রোস্ট বিফ, রেজালা, হালিম, কাবাব, বোরহানি, সালাদ আর শেষে ফিরনি আর জর্দা। একটা বড় লম্বা টেবিলে সবাই বসেছে মিলেমিশে। একপাশে আরশ, আরফা, ফিরোজ মির্জা আর মাহির, অন্য পাশে আকরাম চৌধুরী, এক পাশে মেহরিন আর অন্য পাশে মেহবুবা, আর মেহরিনের পাশে চুমকি আর দাদি জাহানারা বেগম। উনি ফুপ্পির শাশুড়ি মালিয়া মির্জা আর ফাইজা চৌধুরী খাবার পরিবেশন করছেন। জাহানারা বেগম ধীর কণ্ঠে বলেন, এই বয়সে এমন একসাথে বৈশাখ খাওয়ার স্বাদই আলাদা। আমাকে ছোটবেলায় এইরকম হইতো, 25-30 জন একসাথে বৈশাখ খেতাম। 25-30 জন? আচ্ছা দাদি, এত মানুষের সাথে টেবিল কিভাবে খেত? আরে চেমড়ি, আমাকে সময় আমরা মাটিতে মাদুর বিছাইয়া খাইতাম, বুঝলি? আমি আগে বলেছিলাম আমাদের বিবাহ বার্ষিকীতে এরকম মিলন মানা চাই। এখন দেখি পরের বার মেহরুন বা আরশ বিয়ের আয়োজনে কে এগিয়ে আসে। এ কথা শুনে আরশ আর মেহরিন একসাথে কেসে উঠল। এ কথা শুনে বাকি সবাই হেসে উঠল। আরফা বলল, ওফ আব্বু, আপনি না একদম সোজা কথার লোক, একদম আমার মনের কথা বললেন। হ খোকা, একেবারে ঠিক কথাটা কইছস। পোলা মাইয়া বড় হইছে, এখন বিয়া দেওয়ার ব্যবস্থা করণ লাগবো। মেহরিন চুপচাপ ছিল। চুমকি ওর কানে ফিসফিস করে বলল, তুই লাল হয়ে যাচ্ছিস কেন রে? ওমা, কবির নামও তো কেউ নেয়নি এখনো। আরশ ভাইয়ের প্লেটে 4টা কাবাব দেখেছি। উনি কার বিয়ের অপেক্ষায় জানি না, তবে বিয়ের আগেই প্লেট পূর্ণ করে ফেলেছেন। সবাই হো হো করে হেসে উঠল। ফুপি একটু হেসে বললেন, তোমরা হাসাহাসি করো, তবে খাবার ঠিক মতো খেতে হবে। ঘরের খাবারের যে স্বাদ রেস্টুরেন্টে তার সিটে ফোটাও নেই। কিন্তু তোমাদের এটা কে বোঝাবে? সারাক্ষণ শুধু বাইরের খাবার খাও। এতদিন পরে বুঝলাম কেন দাদি বলে গ্রামের মেয়েরা রান্নার সেরা। এই যে একদম হৃদয় দিয়ে বোনানো। আর সেই মুহূর্তেই একটা দুষ্টু বাতাস, একটা চঞ্চল আলো আর এক ঝলক ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে পড়ল পুরো টেবিলে। এ যেন খাবার নয়, এ ছিল স্মৃতি, ভালোবাসা আর একসাথে থাকার শান্ত আনন্দের ভোজ। রাজবাড়ির পুরনো করিডোরে টিমটিমিয়ে আলো জ্বলছে। রাতের খাওয়া শেষে সবাই যখন চা হাতে দাওয়ায় বসে, তখন শুরু হয় নতুন পরিকল্পনা। আপনার একটা অ্যাডভেঞ্চার করা উচিত, বুঝলে? রস খেতে হবে, পুকুর পাড়ে হাঁটতে হবে, ছবি তুলতে হবে, সব একসাথে। তাহলে না ঘুরতে আসার ফিলটা আসবে। মাহিরের প্রস্তাবটা সবারই ভালো লাগে, সবাই রাজি হয়ে যায়। আরশ ভাই বলে, আচ্ছা তাই হবে, কিন্তু সময় মতো রেডি থাকবি। আমি তো ভাবছি রস খাওয়ার পর ক্ষেতের আইল দিয়ে হেঁটে নদীর পাড়ে অবধি যাব, রোদ ওঠার আগে। তাহলে ঠিক আছে, আমি সবাইকে ডাকবো, কারো ঘুম না ভাঙলে পানি ঢেলে দিব। সবাই হেসে গড়াগড়ি খায়। চুমকি হঠাৎ বলে, তাহলে কাল আমাদের নাম হবে ভোরের অভিযাত্রীর দল। হাসতে হাসতে এক একে সবাই ঘুমোতে যায়। বাড়ির চারিদিক নিস্তব্ধ। খোলা জানালা দিয়ে কুয়াশা হালকা পদ্মা ঘরে ঢুকে পড়ে। ভোরবেলা ফজরের সময় আলোরেখা এখনও ফুটে ওঠেনি। মাটির ঘ্রাণে ভরা ভেজা হাওয়ায় কাঁপতে কাঁপতে আরফা দৌড়ে বেড়াতে আসে। প্রথমে যাই মাহিরের রুমে। এই ওঠ, সময় নেই, আজান হয়ে গেছে। মাহির চাদর পেঁচিয়ে বলে, আল্লাহ, আর একটু ঘুমাতে দে মেরি মা। আরফা পাড়ে গিয়ে টান মেরে চাদর সরিয়ে দেয়। ওঠ কুম্ভকর্ণ কোথাকার, নিজে প্ল্যান করে এখন নিজেই ঘুমের দেশে পাড়ি দিচ্ছিস। নো ঘুম, রস আগে। মাইরকে উঠিয়ে এবার যাই মেহরিনের রুমে। এরপর সবাই দল বেঁধে গ্রামের মেঠো পথ ধরে হাঁটছে। পাশে ধানক্ষেত, পুকুরের হালকা কুয়াশা, গাছে বসে পাখি ডাক, মাটির রাস্তায় কুয়াশা জমে আছে। আর সেই পথ ধরে সবাই হাঁটছে পায়ের নিচে খসখস শব্দ তুলে। ভোরবেলা কুয়াশায় ভেজা মাঠ আর খোলা আকাশ। দূর থেকে আজানের ধ্বনি মিলিয়ে যাচ্ছে পাখির কিচিমিচিরে।
আরস মাথায় গামছার জন্য এক লোকের সঙ্গে আসছে। লোকটার হাতে একটা মোটা দড়ি, কোমরে বাঁধা দা। চুমকি ফিস ফিস করে, ওই লোক কি গাছে উঠবে? দেখ, লাইভ রসপাড়ার অভিজ্ঞতা। খেজুর গাছের গায়ে লাগানো বাঁশে মই বেয়ে লোকটা ধীরে ধীরে উপরে ওঠে। গাছে বাঁধা হাঁড়ি খুলে এক একে নিচে নামিয়ে দেয়। ভেতরে ঝকঝকে সোনালি খেজুর রস। মেরিন বিস্ময় নিয়ে বলে, এত টাটকা! সবাই নিজের হাতে ছোট সরাই রস নেয়। চুমকি এক চুমুক দিয়ে চিৎকার করে, ওমা, এ যে অমৃত! শান্তি বলতে একেই বোঝায়। এক কোণায় দাঁড়িয়ে মেহবুবা মোবাইলে ভিডিও করছে। মাহির কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলে, তোকে দেখলে মনে হয় রসের বিজ্ঞাপন হবে। রস খাওয়া শেষে সবাই হাঁটতে থাকে ধান ক্ষেতের আইল ধরে নদীর দিকে। সূর্য তখন একটু একটু করে উঁকি দিচ্ছে। মাঠের ধারে শালিকের ডানে রোদ পড়েছে। চারিদিকে নিস্তব্ধতা, কেবল পাখির ডাকে ভরপুর। নদীর পাড়ে পৌঁছাতেই চুমকি চিৎকার করে, দেখো, এই নদীটা যেন আয়নার মতো। পরিবেশটা জানা একদম মন ছুঁয়ে যাচ্ছে। ইচ্ছে করছে সারা জীবন এখানেই থেকে যায়। হ্যাঁ, এখানকার এক টাকলা বুড়োর সাথে তোকে বিয়ে দিয়ে দেবো। চুমকি আপু, চিন্তা করিস না, তারপরে এই এলাকার বউ হয়ে সারা জীবন এখানেই থাকিস। চুমকি মাহিরকে একটা ঠাস করে মেরে দেয়। তারপরে সবাই হা হা করে হেসে ওঠে। নদীর পানিতে কুয়াশা পড়ে ঝাপসা একটা প্রতিচ্ছবি। দূরে নৌকা, একজন মাঝি হাল ধরা, পাড়ে কাশবন দুলছে হাওয়ায়। আরফা ছুটে গিয়ে বলে, তাড়াতাড়ি এখানে একটা গ্রুপ ফটো চাই। সবার মুখে হাসি, চোখে আনন্দের ঘুম ভাব আর হৃদয়ে তৃপ্তি। এক একে সবাই নদীর পাড়ে বসে পড়ে। কেউ গুনগুন করে গাইছে, কেউ শালুক তুলছে, কেউ মোবাইলে গ্রামের রোদ্দুরে ভেজা মাঠ ক্যামেরাবন্দি করছে। এ যেন নিছক একটা সকাল নয়, এ এক জীবনের গল্প, একসাথে কাটানো অপূর্ব মুহূর্তের স্মৃতি। সকালের রোদটা তখন ঝিকমিক করছে, বাতাসে ভেসে আসছে শীতল জলঘ্রাণ আর দূরের শাপলার মনোরঙ্গিন আহ্বান। নদীর তীর থেকে দূরে একটু বাঁধা ছিল একটা ছোট্ট ডিঙ্গি নৌকা। মেরিন হঠাৎ চারপাশে তাকিয়ে বলল, ভাইয়া চলো না, নৌকায় করে একটু ঘুরে আসি। তুই তো দেখি একদম অ্যাডভেঞ্চার মুডে আছিস আজ। ওই পাশে অনেক পদ্ম ফুল আছে, একবার ওদিকটা দেখলে মন ভালো হয়ে যাবে। ব্যাস, পদ্ম ফুল শুনেই আর কারোর মন থেমে থাকেনি। কিন্তু মাহির বলল, না না, আমি তো যাব না, নৌকা উল্টায় ফেলবি শেষে। আমরা সবাই যাব, কেউ পড়বো না, তুই পরে যাবি। বাদরামি বন্ধ কর, চল। ততক্ষণে মেহরিন, আরফা আর আরশ নৌকায় উঠে পড়েছে। চুমকি একটু দ্বিধায় থাকলো, শেষ পর্যন্ত না যেতে পেরে কানের দুল ঠিক করতে করতে লাফিয়ে উঠল নৌকায়। মাহির আর মেহবুবা তখন নৌকার ধারে দাঁড়িয়ে থেকে শুধু বলছে, সাবধান, জলে পড়িস না আবার। আরশ খুব আত্মবিশ্বাসের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বইটা দিচ্ছিল। তার গভীর ভঙ্গি দেখে মেহরিন হঠাৎ বলে উঠল, আরশ ভাইয়া, এই পোজে তুই যেন কোন নদীর রাজা। তাহলে আমি নদীর রানী, আর আমি হই তোর দাসী। এ কথা শুনে আরশ হঠাৎ একদিকে হালকা কাত করে নৌকা চালাতে লাগলো। পানি একটু একপাশে ঢলে পড়ল আর মেয়েগুলো চিৎকার শুরু করে দিল, ভাইয়া ঠিক করে চালা, পড়ে যাব তো। এই যে চুমকি, দাসী বলার ফল। চুমকি মুখ বাঁকায়। এমন দুষ্টামি করতে করতে ওরা পদ্ম ফুলের দিকে চলে যায়। জায়গাটা সত্যি অসম্ভব সুন্দর, মন ভালো করার মতো জায়গা। মাঝে মাঝে পদ্ম ফুলের দিকে হাত বাড়িয়ে কেউ তুলতে চাইছে, কেউ আবার বসে বসে সেলফি তুলছে, কেউ আবার বলছে, এই ফুলটা কি সুন্দর, এই ফুলটা তো তোর পোস্টের জন্য। হঠাৎ একটা ব্যাঙ লাফ দিয়ে নৌকায় উঠে পড়ে। আরফা এক চিৎকার দিয়ে মেহরিনকে জড়িয়ে ধরে, আর মেহরিন ওর চেয়েও জোরে চেঁচে। চুমকি পাশ থেকে হেসে গড়াগড়ি। আরশ হাসতে হাসতে বলে, তোরা যা, আমি ব্যাংকে একটু নৌকায় চড়িয়ে দিয়ে চাই। নৌকায় তখন ধীরে ধীরে বিলের মাঝখানে পদ্ম ফুলে ভরা, জলের চারপাশটা যেন এক টুকরো স্বর্গ। ভাই বোনের দুষ্টামি, ফাজলামি আর আনন্দের মুহূর্তটা যেন বাধা পড়ে গেল সোমের পাতায়। সবে যখন দুষ্টামি ফাজলামিতে ব্যস্ত, এমন সময় মাহির বেছে বেছে মেহরিনের পিকগুলো হোয়াটসঅ্যাপে একটা নাম্বারে সেন্ড করে। নিচে একটা SMS পাঠাই হ্যাপি। ওপার থেকে জবাব আসে, ভেরি, দ্যাটস এক্স্যাক্টলি ওয়াই আই লাইক ইউ সো মাচ শালা বাবু। সকালবেলার রোদের আলো তখন ঠিক যেন সোনালি গালিচা বিছিয়ে রেখেছে গ্রামের পথ জুড়ে। ধান ক্ষেতের ফাঁকে ফাঁকে কুয়াশার আঁচল এখনও লেগে, হালকা হাওয়ায় গন্ধ ছড়াচ্ছে তাজা মাটির। মেহরিন, চুমকি, আরফা আর মাহির হাঁটছে
মাটির পথ ধরে, কেউ কেউ গুনগুন করে গান গাইছে, কেউ আবার ফোটা ফোটা রোদে সেলফির জন্য পোজ দিচ্ছে। আরশ ভাই একটু এগিয়ে হেঁটে যাচ্ছিল, এমন সময় ফোনে কল আসে সরে গিয়ে পাশের বটগাছের আড়ালে দাঁড়াই কথা বলতে। ঠিক সেই ফাঁকে হঠাৎ পাশের একটা ছোট গলিপথ থেকে কয়েকটা বখাটে ছেলে এসে ওদের পথ রোধ করে দাঁড়ায়। একজন ছেলেকে দেখে মনে হচ্ছিল আগে ওদের নজর রেখেছিল। সে বাঁকা হেসে বলে উঠল, সকাল সকাল এত রূপসী রোদে হাঁটছেন কোথায় আপারা? চুমকি অবাক হয়ে থেমে যায়। মাহির সামনে এসে দাঁড়ায়। আরফা আঁচল ঠিক করে বলল, পথ থেকে সরে দাঁড়ান। একটু কথা বললে কি এমন ক্ষতি? গ্রামের ছেলে আমরা, এমন অতিথির সঙ্গে একটু আলাপ তো চলতেই পারে। মেহরিনের চোখে রাগে ঝিলিক, সে গম্ভীর গলায় বলল, এইরকম আলাপের যোগ্যতা থাকলে পথের মাঝখানে দাঁড়িয়ে থাকতেন না। আলাপ করার ইচ্ছা থাকলে বাড়ি আসুন, একদিন চা বা কফি খেতে খেতে আলাপ করা যাবে। এমন রাস্তায় দাঁড়িয়ে বখাটেদের সঙ্গে আমরা আলাপ করি না। একটা ছেলে হঠাৎ সামনে এসে দাঁড়ায়, চোখে অবাঞ্ছিত চাহনি, মুখে বেয়াদবি ঝরানো কথা। এই শোনেন আপারা, এই রূপ তো গ্রামের বাতাসে সইবে না। একটু কাছে এসে পরিচয় দেন না আজ, অন্য একদিন না হয় বাসায় গিয়ে আলাপ আলোচনা করে আসব। মেহবুবা আর চুমকি থমকে দাঁড়ায়। মাহির দাঁত কর্মর করে কিন্তু মুখে কিছু বলে না। ঠিক তখনই মেহরিন চোখ নামায় না, সরাসরি ছেলেটার চোখে তাকিয়ে গম্ভীর গলায় বলে, তোমার মতো রাস্তায় দাঁড়িয়ে থাকা বাজে ছেলেদের মতো রুচি আমাদের না। আর একটা শব্দ বললে জুতোর নিচে মুখ যাবে, অথবা জুতা যাবে মুখে। ওদের কথাই অন্য ছেলেটার রাগ বেড়ে যায়। সে আগ বাড়িয়ে মেহরিনের হাত টেনে ধরে বলতে থাকে, রূপের অনেক দ্যামাক তাই না? আর সেই দ্যামাক শূন্য করে দিব। আর তখনই আশপাশ থমকে যায়। মেহবুবা, চুমকি, মাহির তিনজনই বাঁকা হাসে। তখন তারা জানে কি হতে যাচ্ছে এখন। ওদের মুখের কোণে খেলা করে আত্মবিশ্বাসী দৃষ্টি। চুমকি মাহির আর মেহবুবাকে ফিসফিস করে বলে, ছেলেগুলোর জন্য আমার খুব কষ্ট হচ্ছে। বেচারারা সকাল সকাল এমন কেলানি খাবে না। বাড়ির ঠিকানা মনে থাকবে কিনা এটা নিয়ে আমি খুবই চিন্তিত। ছেড়ে দাও ওকে, আরে দয়া করো ভাই তোমরা। কিন্তু দয়ের শব্দটা মেহরিনের অভিধানে আজ নেই। সে হঠাৎই প্রচণ্ড এক ঝাঁকুনিতে নিজের হাত ছাড়িয়ে নেয়। তারপর দুমদাম করে সেই ছেলেটাকে একের পর এক চড়থাপ্পড় দিতে শুরু করে। তুই ভাবছিস মেয়ে দেখে কিছু বলবি আর আমি চুপ থাকবো? আজ তোকে শেখাবো মেয়েদের কি করে সম্মান করতে হয়, যাতে এই রাস্তা দিয়ে আর কোনো মেয়ের দিকে তাকাতেও ভয় পাস। এক ঘুষি, তারপর ছেলেটার মেন পয়েন্ট বরাবর একটা লাথি। ছেলেটা পড়ে যায় মাটিতে। ওর সাথে আরেকজন কিছু বলতে যাবে, কিন্তু মাহির গম্ভীর গলায় বলে, যদি আর এক পা বাড়ানোর চেষ্টা করো খুব খারাপ হবে। চুমকি আর মেহবুবা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। মেহরিন শেষবার আরেকটা লাথি দিয়ে বলে, এবার ওঠ আর যা এখান থেকে। যদি আবার চোখে পড়িস পরের বার পুলিশে দেব না, গ্রামের মেয়ের হাতে তুলে দিব। সাথে থাকা ছেলেগুলো খুব ঘাবড়ে যায়। ওদের তোর ওই মেয়েদের ডিস্টার্ব করা পর্যন্তই, তাই নিজেদের বিপদ না বাড়ি বকেটেরা লেজ গুটিয়ে পালিয়ে যায়। আরফা তখনও ভয় স্তব্ধ। আর চুমকি হেসে বলে, এই জন্যই বলি মেহেরিন থাকবে, ভয় পাওয়ার দরকার নেই। সকালটা জমে গেল। সকাল সকাল খেজুরের রস, সুন্দর প্রকৃতি, তারপর আমার বইনের এমন ফাইটিং। মাহিরের কথাই সবাই হেসে ফেলে। তাদের হাসির মধ্যেই গ্রাম আবার তার সোনালি সকাল ফিরে পায়। সবার চোখে মুখে খুশির ঝিলিক। সকালটা একেবারে অ্যাডভেঞ্চারে কেটেছে। তখন আরশ আসি, মূলত সে দূর থেকে দেখছিল সব। আরশ হেসে বলে, আরে বাস, আমাদের মেহরনি রানী তো দেখি বখাটের পিঠে ঘোড়ার চাবুক চালিয়ে এলো। ভাই হিসেবে আমি গর্বিত। এই সব নাটক বাদ দাও ভাইয়া। বেশি গর্ব করতে গেলে আবার গর্বে গর্বে আবার গর্ভবতী হয়ে যাবে। মেহরিনের এমন কথাই সবাই হেসে ফেলে। চুমকি হাসতে হাসতে বলে, আচ্ছা মেহেরিন, একবার ভাব, তোর এমন রাগ দেখে যদি আমাদের দুলাভাই রেগে যায়। সবাই মিলে হেসে ওঠে। আর ফের একটু গম্ভীর বলে, তোমরা এত নির্ভীক কিভাবে হও? আমি তো ভয়েই কাঁপছিলাম। আস্তে আস্তে তুইও শিখে যাবি আরফা। আমাদের মেহু ম্যাম একটু আলাদা, সে অবলা নারী না। হাসতে ঠাট্টা করতে করতে তারা জমিদার বাড়ির মূল ফটকে পৌঁছায়। কিন্তু ওরা বুঝতে পারেনি এতক্ষণে ঘর ভর্তি লোক চিন্তায় অস্থির হয়ে গেছে। ওদের না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি চলছে। বাড়ির ভেতরে ঢুকতে মেহরিনের মা মালিয়া মির্জা রীতিমতো গর্জে ওঠেন, মেহরিন, কোথায় গিয়েছিলে তোমরা? তোমাদের কি একটুও কাণ্ড জ্ঞান নেই? এই সময় কেউ বাহিরে যায়? কোনো খবর না দিয়ে উধাও।
জানো ঘর ভর্তি মানুষ চিন্তায় পড়ে গেছে। মা, গ্রামে এসেছি বলেই তো একটু ঘুরতে গেলাম। আসলে সকালের সৌন্দর্যটা একটু উপভোগ করতে চেয়েছিলাম। তখন মেহরিনের ফুপা আকরাম চৌধুরীর সামনে এগিয়ে এসে হালকা হেসে বলেন, আরে ভাবি, এত রাগ কিসের? ওরা তো সবাই মিলে একসাথে একটু মজা করেছে। গ্রামের হাওয়াতে এইটুকু না হলে চলে? মালিহা মির্জা একটু বিরক্ত মুখে তাকিয়ে থাকেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলেন, আচ্ছা চল খেতে বসো। তারপর কিছু আর না বলে বাহিরে যাওয়া চলবে না। এইভাবে সুন্দর গ্রাম্য সকালের গল্প শেষ হয় এক হাসি আর পরিবার ভরা উষ্ণতায়। বিকেলের নরম আলোয় জমিদার বাড়ির উঠোনটা যেন স্বপ্নের মতো লাগছে। শিউলি আর গাধার মালা দিয়ে সাজানো বারান্দা আর চারপাশে ইতিমধ্যে লোকজন আসতে শুরু করেছে। সারা রাজবাড়ি সুন্দর সাজে সজ্জিত হয়েছে। বাড়িতে যেন উৎসবের গন্ধ ছড়িয়ে পড়েছে। ফাইজা চৌধুরী রান্নাঘর থেকে বেরিয়ে এসে গম্ভীর মুখে বললেন,